শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দোলাইয়ে বার্মিজ গরু বোঝাই ট্রাক উল্টে গেল, বজরং দলের হাতে ধরা পড়ল 2। স্কুলে মৃত্যু হওয়া সাকিবুল আলমের জানাজা সম্পন্ন, 3 শিক্ষিকার আচরণে নিন্দার ঝড়। আটক সাইবার অপরাধী, উদ্ধার 80টিরও বেশি এটিএম কার্ড, 50টি মোবাইল ও নগদ টাকা। তরমুজে কি করে ঢুকলো ইঁদুর মারার বিষ, ফরেনসিক রিপোর্টে ঘুরে গেল তদন্তের মোড়। মহানগরীর কৃত্রিম বন্যা ও খোলা নর্দমা নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান। 12 মের মধ্যে প্রতিবেদন পেশ করতে সরকারকে নির্দেশ হাইকোর্টের। আর বুটের লড়াইয়ে নয়, হারের পর ঘোষণা রিপুন বোরার। প্রবল বর্ষণে লালা শিলচর সড়কের বিভিন্ন অংশ বেহাল, দুর্ভোগে মানুষ। নতুন বিধায়কের হাত ধরে পরিবর্তনের আশায় স্থানীয়রা। হাইকোর্ট বেঞ্চের দাবিতে বরাক উপত্যকাবাসীকে ঐক্যের বার্তা আইনজীবী ধর্মানন্দ দেবের। নির্বাচনে ধর্মীয় রাজনীতির শিকার হয়ে পরাজিত হয়েছি বললেন কংগ্রেসের অমিত কালওয়ার। ভরাডুবি নিয়ে পর্যালোচনা, আগামীকাল 9 মে গুয়াহাটিতে বৈঠক কংগ্রেসের। এবং সর্বশেষ খবরটি হলো 25 ও 26 মে 2 দিন দেশ জুড়ে স্টেট ব্যাংকের ধর্মঘট। এবারে শুনুন বিস্তারিত খবর। দোলাইয়ে বার্মিজ গরু সহ 2 যুবককে আটক করে পুলিশে দিলেন বজরং দলের কর্মী ও স্থানীয়রা। বৃহস্পতিবার গভীর রাতে একটি মাঝারি ট্রাকে করে 4টি বার্মিজ গরু নিয়ে আসছে এমন খবর পেলে বজরঙ্গীরা পিছু দাবা করেন। এক সময়ে ট্রাকটি মথুরাপুর জিপির জীবনগ্রাম টিলানগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন চালক পালিয়ে গেলেও ট্রাকে থাকা এক যুবককে ধরে ফেলেন স্থানীয় লোক ও বজরঙ্গীরা। যুবকের নাম সুনীল কুমার রিকিয়াসন, তার বাড়ি কাজিরহর 2য় খণ্ডে। বজরং দলের দোলাই প্রখণ্ডের সংযোজক সুমন শর্মা জানান, সুনীলকে পাকড়াও করার সময় ট্রাকের পেছনে করে বাইকে নিয়ে আসা রাজনগরের শামসুদ্দিন লস্কর নামে এক যুবককে ধরেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছলে 2 জনকে সমঝে দেওয়া হয়। তিনি এও জানান, গাড়িটি দুর্ঘটনার শিকার হলে একটি গরু জখম হয়। তিনি ধৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে স্থানীয় বাসিন্দা কে শুভঙ্কর সিংহ 2 জনের বিরুদ্ধে দোলাই থানায় এফআইআর দাখিল করেছেন। পরবর্তী খবরটি হলো স্কুলে মৃত্যু হওয়া সাকিবুল আলমের জানাজা সম্পন্ন, 3 শিক্ষিকার আচরণে নিন্দার ঝড়। কাটিগড়ায় ক্লাসরুমে গলায় কিছু একটা আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হওয়া ছাত্র তথা 5 বছরের শিশু সাকিবুল আলমের জানাজা সম্পন্ন হয়েছে এক শোকাবহ পরিবেশে। বৃহস্পতিবার গভীর রাতে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ গঙ্গাপুর স্থিত নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অসংখ্য মানুষের উপস্থিতিতে সাকিবুলের জানাজা অনুষ্ঠিত হয়। গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। সাকিবুলের অকাল মৃত্যুতে এখনও স্তব্ধ কাটিগড়া ও আশপাশ এলাকার মানুষ। এই মর্মান্তিক ঘটনার পর উপত্যকা জুড়ে চর্চা শুরু হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু ঘটল এ নিয়ে এক চর্চা চলছে। প্রথমে জানা গিয়েছিল বোতলের ঢাকনা গলায় আটকে গিয়ে মৃত্যু হয়। পরবর্তীতে জানা যায় চিপস বা নুডলস আটকে মৃত্যু ঘটে। তবে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। দ্বিতীয়ত, চর্চা ও নিন্দার মুখে পড়েছে স্কুলের অধ্যক্ষা ও 2 শিক্ষিকা। সমাজ মাধ্যমে 3 জনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা উগরে দিচ্ছেন নেটিজেনরা। কেননা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে সাকিবুল যখন অসুস্থ হয়ে পড়ে তখন এক খুদে 2 শিক্ষিকাকে জানালে তারা পাত্তা দেয়নি, গল্পে মশগুল ছিলেন। পরবর্তীতে স্কুলের অধ্যক্ষা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিবরণ তুলে ধরার সময় হাসি আটকে পারছিলেন না। এমন অমানবিক কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা এবং ধিক্কার জানায়। এদিকে সাকিবুলের মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিশুটির পরিবারের জন্য ন্যায় বিচারের দাবিও জোরদার হয়েছে। পরবর্তী খবরটি হলো, মুম্বাইয়ে একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় আরও একবার পুক্ত হলো যে তরমুজ খেয়ে তাদের মৃত্যু হয়নি। মৃত্যুর কারণ ইঁদুর মারার বিষ, জিঙ্ক ফসফাইড। ময়নাতদন্তের রিপোর্টে এমনই জানাচ্ছেন চিকিৎসকরা। আবদুল্লাহ দুখাদিয়া ও তার পরিবারের মৃত্যুতে প্রথমেই উঠে এসেছিল তরমুজের জেরে বিষক্রিয়ার তথ্য। প্রাথমিকভাবে জানা গিয়েছিল গৃহকর্তার শরীরে মিলেছে প্রাণঘাতী মরফিন। তবে ময়নাতদন্তের পর জানা গেল মৃত্যুর পিছনে রয়েছে প্রাণঘাতী জিঙ্ক ফসফাইড। তবে সেটা কীভাবে শরীরের মধ্যে ঢুকলো তা নিয়ে তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এদিকে তারা যে তরমুজটি খেয়েছিলেন তার নমুনা সংগ্রহ করেছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পরীক্ষায় সেই নমুনার মধ্যে জিঙ্ক ফসফাইডের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। এই বিষাক্ত রাসায়নিক ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়। এর আগে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছিলেন
মৃতদের সকলের মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও অন্ত্রের মতো অঙ্গগুলির রং সবুজ হয়ে গিয়েছিল। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী অঙ্গ সবুজ হয়ে যাওয়া বিষক্রিয়ার অন্যতম লক্ষণ। আবদুল্লাহর শরীরে আবার মরফিনও মিলেছে। এখন তদন্তকারীদের সামনে সব থেকে বড় প্রশ্ন হলো, তরমুজের ভিতরে কিভাবে মিশল ইঁদুর মারার বিষ? ভুলবশত ওই রাসায়নিক তরমুজে মিশে গিয়েছিল, নাকি ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা ইঞ্জেকশনের মাধ্যমে ওই বিষ ঢুকিয়েছিল তরমুজে? পুলিশ এখন সেটাই খতিয়ে দেখছে। প্রসঙ্গত উল্লেখ্য, ওই দিন রাতে দুকাড়িয়া পরিবারের সঙ্গে বিরিয়ানি খেয়েছিলেন অতিথিরা। তাদের শরীরে কোনো বিষক্রিয়া হয়নি। পরবর্তী খবরটি হলো, আসামে সাইবার অপরাধ দমনে আরও এক বড়সড় সাফল্য পেল পুলিশ। বরপেটা জেলার কলগাছিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, অভিযানে উদ্ধার করা হয়েছে 80টিরও বেশি এটিএম কার্ড, প্রায় 50টি মোবাইল ফোন, একাধিক কিউআর কোড এবং নগদ প্রায় 4 লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসুদ জিন্নুল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই সাইবার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সংগঠন ও নির্বাচনী কৌশল খতিয়ে দেখতে 9 মে গুয়াহাটিতে পর্যালোচনা বৈঠক আয়োজন করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রমেন বড়ুয়ার জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্যের শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে প্রদেশ কংগ্রেসের পদাধিকারী, জেলা কংগ্রেস কমিটির সভাপতি, দায়িত্বপ্রাপ্ত সভাপতি এবং বিভিন্ন জেলার জ্যেষ্ঠ সহসভাপতিরা অংশ নেবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচনের ফল বিশ্লেষণের পাশাপাশি প্রচার পর্বে দলের সাংগঠনিক প্রস্তুতি ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, 126 সদস্যের আসাম বিধানসভায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট মাত্র 19টি আসনে জয় পেয়েছে, যেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 102টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফল ঘোষণার পর থেকেই দলীয় স্তরে আত্মসমালোচনা শুরু হয়েছে। প্রদেশ সভাপতি গৌরব গগৈ দলীয় নেতা ও প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। পরবর্তী খবরটি হলো, 7 দফা দাবিকে সামনে রেখে আগামী 25 ও 26 মে দুদিন দেশ জুড়ে ধর্মঘট পালন করবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মীরা। দাবিগুলো আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু হয়েছে গত 2 মে থেকে। 25 ও 26 মে ধর্মঘটের আগের দিনগুলোতে ব্যাজ পরিধান, সোশ্যাল মিডিয়ায় প্রচার, মোমবাতি মিছিল, স্মারকপত্র প্রদান, ধর্ণা ইত্যাদি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আন্দোলনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন আঞ্চলিক স্তরে সাংবাদিক সম্মেলন ডেকে তুলে ধরা হয় বক্তব্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ইউনিয়নের যৌথ মঞ্চ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশনের পক্ষ থেকে আহ্বান করা হয় এই সাংবাদিক সম্মেলন। শিলচরে নিজেদের বক্তব্য তুলে ধরেন 2 কর্মকর্তা, সৌমেন রায় চৌধুরী ও অনিমেষ ঘোষ। সৌমেনবাবুরা জানান, ব্যাংকে 4র্থ শ্রেণীর কর্মী বা মেসেঞ্জার্স, সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং অন্যান্য পদে কর্মী নিযুক্তি, এক সার্কল থেকে অন্য সার্কলে বদলির সুযোগ দেওয়া, আউটসোর্সিং বন্ধ করা, কর্মীদের পছন্দ মতো পেনশন ফান্ড ম্যানেজার বেছে নেওয়ার সুযোগ দেওয়া ইত্যাদি দাবিতে শুরু হয়েছে তাদের আন্দোলন। এসবের মধ্যে কিছু দাবি ব্যাংকের গ্রাহকদের হিতের সঙ্গে সম্পর্কিত। গ্রাহক হিতের ব্যাপারটা খুলসা করতে গিয়ে তারা বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে যেসব কর্মীকে কাজে নিযুক্ত করা হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদের দায়বদ্ধতা থাকে না, যার দরুন অনেক সময় গ্রাহকদের জমা করা অর্থের সুরক্ষা নিয়েও একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। বেশ কিছু ক্ষেত্রেই এমন ঘটনা ঘটেছে। তাই আউটসোর্সিংয়ের বদলে ব্যাংক নিজস্বভাবে মেসেঞ্জার বা 4র্থ শ্রেণীর কর্মী নিযুক্তি দিলে এমন সম্ভাবনা থাকবে অনেক কম। এছাড়া ব্যাংকের বেশিরভাগ শাখায় নেই সশস্ত্র নিরাপত্তারক্ষী। ব্যাংকে প্রতিদিন প্রচুর টাকা লেনদেন হয়, নিরাপত্তারক্ষী না থাকায় কর্মী তো বটেই, গ্রাহকদের নিরাপত্তাও অনেক সময় পড়ে যায় প্রশ্নের মুখে। কিন্তু দুর্ভাগ্যের কথা, বারবার তারা নিজেদের দাবির কথা তুলে ধরলেও কর্তৃপক্ষ তাদের দাবি দেওয়া পূরণে কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই তারা বাধ্য হয়ে এবার আন্দোলনের পথ বেছে নিয়েছেন। পরবর্তী খবরটি হলো, নির্বাচনে ধর্মীয় রাজনীতির শিকার হয়ে পরাজিত হয়েছি বললেন ডক্টর অমিত কালওয়ার। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সংবাদ মাধ্যমে বড়খলাবাসী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার। তিনি বলেন, আজকের দিনে ধর্মের নামে রাজনীতি, জাতপাতের রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি নির্বাচনে ধর্মীয় রাজনীতির শিকার হয়েছি। তিনি আমজনতার উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক দেশে ধর্মীয় রাজনীতি মানায় না। দেশের অগ্রগতির জন্য সবাইকে দেশের হিতে কাজ করার আহ্বান জানান।
তার কথায় দেশ আগে পরে ধর্ম, দেশ না বাঁচলে ধর্ম কোথায় পালন করবেন। তিনি বলেন, নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন তাদের কাছে আমি চিরঋণী এবং যারা আমাকে ভালোবাসেন কিন্তু নির্বাচনে বিভিন্ন কারণে ভোট দিতে পারেননি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও বলেন, রাজনীতিতে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যাতে সক্রিয় রাজনীতির মাধ্যমে বড়খলার সার্বিক উন্নয়নে কাজ করতে পারি। কারণ আমার জন্ম বড়খলায়, প্রতিকূল পরিস্থিতিতে কাটিয়ে বড় হয়েছি। নিজে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে স্বীকৃতি লাভ করেছি। শুধু নিজে প্রতিষ্ঠিত হলে চলবে না, সমাজের জন্য কিছু করার তাগিদে রাজনীতিতে এসেছি। কংগ্রেস দল আমাকে মনোনয়ন দিয়ে সেই সুযোগ করে দিয়েছিল কিন্তু আমি সেভাবে প্রচার করতে পারিনি। কোথাও আমার খামতি ছিল, তাই আমি নির্বাচনে জয়লাভ করতে পারিনি। তাই জনপ্রতিনিধি হয়ে কাজ করতে না পারলেও একজন সমাজকর্মী বা চিকিৎসক হিসেবে বড়খলাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। তিনি আরও বলেন, অতীতে যেভাবে বড়খলায় সামাজিক কাজকর্ম করেছিলাম আগামী দিনে আমার সেই সমাজসেবামূলক কাজকর্ম অব্যাহত থাকবে। এখন আগে আরও বেশি করে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করব। কারণ বড়খলাবাসী আমাকে ৬৩,০০০-এর অধিক ভোট দিয়েছেন। জনসাধারণ তাদের প্রয়োজন যেখানে যখন ডাকবেন ছুটে যাব। বড়খলাবাসীর সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে ফের আবেগঘন আবেদন জানালেন আইনজীবী ধর্মানন্দ দেব। বরাক উপত্যকা হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির কার্যকরী সদস্য হিসেবে তিনি এক বয়ানে বলেন, দীর্ঘ ১২ বছর পর আমার এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যখন বরাকে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়টি প্রশাসনিক স্তরে সক্রিয় বিবেচনার পর্যায়ে রয়েছে। ধর্মানন্দ দেব জানান, ৮০-র দশক থেকে বরাক উপত্যকার মানুষ এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ এই স্বপ্ন পূরণের অপেক্ষায় পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, অথচ এত দীর্ঘ সময়ের মধ্যে মাত্র একবার ২০১৪ সালে আসাম সরকার বরাকে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের ব্যাপারে মতামত চেয়েছিল। বর্তমানে আমার বিষয়টি গৌহাটি হাইকোর্টের প্রশাসনিক স্তরে বিচারাধীন রয়েছে এবং নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি প্রশাসনিক কমিটির বৈঠকে বিষয়টি উপস্থাপন করবেন। তার কথায়, হয়তো এটাই সেই মুহূর্ত যার জন্য প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করেছে। তিনি বলেন, বরাক থেকে গুয়াহাটি হাইকোর্ট জনস্বার্থ মামলা খুব কম হওয়ার অন্যতম কারণ দূরত্ব ও ব্যয়। সাধারণ মানুষের পক্ষে এত দূরে গিয়ে আইনি লড়াই চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ফলে বহু মানুষের অভিযোগ ও অধিকার আদালতের দরজায় পৌঁছার আগেই হারিয়ে যায়। এই পরিস্থিতিতে তিনি বরাকবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বার অ্যাসোসিয়েশন, ছাত্র সংগঠন, সামাজিক ও ধর্মীয় সংগঠন, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী মহল এবং সচেতন নাগরিকদের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, সব রাজনৈতিক ও ব্যক্তিগত বিভেদ বলে বরাক উপত্যকার স্বার্থে একসঙ্গে এগিয়ে আসার সময় এসেছে। ধর্মানন্দ দেবের বক্তব্য, আজ যদি আমরা এক না হই তাহলে আগামী প্রজন্ম একইভাবে ন্যায় বিচারের জন্য দূরে ছুটে বেড়াবে। একই সঙ্গে তিনি বরাকবাসীকে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানোর আহ্বান জানান, যাতে স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দীর্ঘদিনের দাবি বাস্তব রূপ পায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।